আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। আইনে সাংবাদিক নিপীড়নের ধারাগুলো বাদ দিতে সম্পাদক পরিষদের প্রস্তাব, গণমাধ্যমকে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান। জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কিনা, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডয়েচে ভেলের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার। মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু, পোশাক কারখানায় বিশৃঙ্খলা 2-1 দিনেই স্বাভাবিক হবে শ্রম উপদেষ্টার আশা। মানহানির 5 মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালাস, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয় বললেন আইনজীবীরা। এবং পাকিস্তানকে হোয়াইট হাউস করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের প্রথম সিরিজ জেতার নজির। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাংবাদিক নিপীড়নের ধারাগুলো আইন থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে সম্পাদক পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম জানান, দুর্নীতি থাকলে বিচার হোক, কিন্তু সাংবাদিকদের নামে খুনের মামলা করা যেন বন্ধ হয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চার হয়ে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে রাজনৈতিক দল, ব্যবসায়ী সহ সমাজের নানা শ্রেণীপেশার মানুষের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রায় 1.5 ঘণ্টার বৈঠকে পুলিশ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রস্তাব দেন সম্পাদকরা। প্রস্তাব উত্থাপন করেছি, সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হিসেবে যে আইনগুলো গত সরকারের আমলে প্রণয়ন করা হয়েছিল, সেগুলো বাতিলের দাবি করা হয় আলোচনায়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে, সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে, এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনির মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তারপরে বিভিন্ন যে সাজেশন আমাদের থাকে, উনি এটা খুব সাগ্রহে গ্রহণ করেছেন। উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। বাংলাদেশ টেলিভিশন, বেতার, বাসসের মতো রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে স্বায়ত্তশাসনের মধ্যে আনার কথাও বলেছেন সম্পাদকরা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই সরকার কি কি বিষয়ে সংস্কার সম্পন্ন করে দায়িত্ব ছাড়বে তার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন, এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু।
সবার কাছে জানতে চেয়েছেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় তার সাথে দেখা করতে যায় 6 সদস্যের প্রতিনিধি দলটি। সে সময় ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টাকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। সবকিছু একবার ঠিক করে ফেলবে এটা তো সম্ভব না। আমরা বলছি ওইটা আমরা মানে রাজি আছি, কিন্তু আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টার্বেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাহলে কিন্তু আমাদের মানে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে, এবং সেই হিসাবে আমরা বলতেছি যে আমরা উই আর উইথ ইউ, আপনাদের সাথে আমরা আসি, উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকবো। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে, যাতে করে ল এনফোর্সিং এজেন্সিগুলো ঠিকভাবে কাজ করে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যার জন্য আগে দল হিসাবে আওয়ামী লীগ ও তাদের ব্যক্তিবর্গের বিচার হবে এবং এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি থাকবে কিনা। ডয়েচে ভেলের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তিনি শিক্ষার্থীদের রাজনৈতিক দল, জঙ্গিবাদ, গণহারে মামলা, ডিজিটাল নিরাপত্তা আইন ও নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়ে কথা বলেন। ফ্যাসিস্ট কাঠামো বিলুপ্ত করে নতুন বাংলাদেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা দ্রুত সময়ে প্রকাশ করা হবে বলে জানান তিনি। ক্ষেত্রে সামগ্রিকভাবে যদি আমি সকল সেক্টরে সংস্কার করতে না পারি, তাহলে আসলে সমস্যার সমাধান হবে না। সেই জায়গা থেকে আমাদের পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং অবশ্যই প্রধানত সংবিধান থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা সেই সকল ক্ষেত্রের অভিজ্ঞ এবং এক্সপার্টদের সংস্কারের কথা বলছি। কিন্তু আমরা বলেছি যে এখন আসলে রাজনৈতিক দল গঠনের সময় নয়, এখন আসলে দেশ গঠনের সময়। কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা হচ্ছে নির্দেশদাতা ছিলেন। তো সেই জায়গা থেকে তাদের হত্যার যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা, বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না, এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে। ডয়েচে ভেলের সাথে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎকারটি পুনঃপ্রচার করা হবে ভোর 5টায় চ্যানেল আইতে। মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তৈরি পোশাক কারখানায় চলমান বিশৃঙ্খলা 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে বলে আশা করছেন শ্রম উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠান ঘেরাও, পদত্যাগে বাধ্য করা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাও মামলা গ্রহণে পুলিশের উপর চাপ, আদালতে আনা আসামিকে আক্রমণের মতো ঘটনা ঘটছে। এই অবস্থায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা, এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। বহিরাগতদের ষড়যন্ত্রের কারণে আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ হয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা। বহিরাগত যাদের শ্রম এবং শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে এবং হাফ প্যান্ট পরে এসে বিভিন্ন কারখানায় ঢিল ছুটছে, হামলা করছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই
যে এ ধরনের যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এবং আমরা এটাও জানতে পেরেছি যে ঝুট ব্যবসা দখলের নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করা হচ্ছে এবং কোপাকুপির মতো ঘটনা ঘটেছে। ঝুট ব্যবসা দখলের জন্য সেখানে কিছু আনরেস্ট তৈরি করা হচ্ছে এবং এখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করছেন। আমরা সেই ব্যাপারটি সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। দল ও মত নির্বিশেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক ও ভুয়া জন্মদিন উদযাপন সহ মানহানির 5টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন সিএমএম আদালত। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল উল্লেখ করে তার আইনজীবীরা আবেদন করলে মঞ্জুর করেন আদালত। পরাগ কাচিমের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত সরকারের আমলে বেশ কয়েকটি মানহানির মামলা হয়, যেগুলোর বেশিরভাগই বিভিন্ন বক্তৃতায় দেওয়া তথ্যের কারণে। একটি ছিল 15ই আগস্ট জন্মদিন উদযাপন সংক্রান্ত। মামলাগুলো থেকে বেগম জিয়াকে খালাস দিতে মঙ্গলবার আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করেন। যারা মামলা করেছে ম্যাডামের জন্মদিন নিয়ে, তাদের মামলা করার কথা না, কিন্তু যেহেতু মামলা করেছে আদালত ওই সরকারের প্রভাবাধীন ছিলেন, সরকারের চাপে ওই সকল মামলা আমলে নিয়েছে। ম্যাডাম একটা সবাই বলেছিলেন দেশের শহীদ মুক্তিযোদ্ধা যাদের অবদানের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদের হিসাব আমাদের রাখতে হবে। ম্যাডাম মুক্তিযোদ্ধা সম্পর্কে কেন মন্তব্য করলেন, সেই জন্য একটা মামলা করলেন। দিনের পর দিন তারা আর আদালতে আসে নাই। পিটিশন মামলা অপরাধ আমলে নিলে আইন হলো, পরপর 2 তারিখ মামলার বাদীরা আদালতে না আসলে সেই মামলা খারিজ হয়ে যাবে, আসামি আসুক আর না আসুক। কিন্তু তারা সেটা করে নাই, কারণ এটা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন ছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা 3টি দুর্নীতির মামলা বিচারাধীন, সেগুলো রাজনৈতিক কারণে করা হয়েছে বলছেন আইনজীবীরা। নাইকো মামলা সিমিলার ঘটনা, একই ঘটনা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল, শেখ হাসিনা খালাস পেয়েছিল। একই বিষয় নিয়ে শেখ হাসিনা যদি নাকি আজ থেকে 10 বছরে খালাস প্রাপ্ত হন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কোনো ঘটনাই নাই। শেখ হাসিনার বিরুদ্ধে যেখানে 15,000 কোটি টাকা তছরূপের ঘটনা ঘটেছিল, আমরা ছিলাম কন্টিনিউশন প্রসেস, সেখানে উনি অবশ্যই খালাস পাবেন এবং সব মামলায় যেহেতু বানোয়ার তঞ্চকতাপূর্ণ উনি খালাস পাবেন ইনশাআল্লাহ আশা করি। নাইকো দুর্নীতি মামলায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও দুদকের আইনজীবী ও সাক্ষী অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকায় যে 5টি মানহানির মামলা ছিল তার প্রত্যেকটিতেই খালাস দিয়েছেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন তার বিরুদ্ধে আরও যে 3টি দুর্নীতির মামলা নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে সেগুলোতেও বেগম খালেদা জিয়া খালাস পাবেন, কারণ প্রত্যেকটি মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গত 15 বছরে যারা তাদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন করেছে তাদের সবাইকে সাধারণ ক্ষমা করা হয়েছে। সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ে তিনি আরো বলেন, এ সময়ে জামাত প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এখন তারা মুক্ত বলে মন্তব্য করেন তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের মতবিনিময় সভা। হিংসা ও প্রতিশোধের রাজনীতি অবসান হওয়া উচিত বলে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15 বছরে জামাতের উপর যত নির্যাতন, নিপীড়ন হয়েছে তার প্রতিশোধ নেবে না তার দল। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন, তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা, আপনি টেনে নিয়ে যান। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন, সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন সময় মুক্ত সাংবাদিকতার। অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল, একটা অদেখা হ্যান্ডকাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল। যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাময়িকভাবে এই তালা খুলেছে। আমরা যখন জেগেই উঠেছি, আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই।
এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য, প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে। জামাতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীয় নেতাকর্মীরা ছাড়াও সবাই উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের পাশাপাশি অর্থ সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ। চলতি মাসের মাঝামাঝি সময়ে এই সফর হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে আটক 57 বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটি। নতুন করে আরও 8,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলেও জানান তিনি। মান্তুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল। তুরস্ক ও নেপালের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করে যাওয়ার পর এ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমার কাছে তথ্য আছে যে অ্যাবাউট 8,000 রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী 2-3 দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে, এবং এটা যে করে কীভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। কারণ ডক্টর সালেউদ্দিনের সাথেও তার একটা কলম থাকে। যদি স্ট্রেট বলি, আমরা কি টাকা চাইছি যুক্তরাষ্ট্রের কাছে? সহযোগিতা অবশ্যই চাইছি, কিন্তু কিভাবে চাইছি সেটা আমি বলতে পারবো না, সেটা হয়তো ডিটেলস বলতে পারবেন সালাউদ্দিন সাহেব। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান আর ডোনাল্ড লুর ঢাকা সফরে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। আমার জানা মতে এই র্যাবের উপর স্যাংশনটা আমি অন্তত দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করবো এখন কিনা। প্রসঙ্গ উঠতেই পারে, তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সংরক্ষিত হয় সেদিকে আমরা এগোবো। খুব তাড়াতাড়ি জুডিশিয়াল প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল, তাদেরকে একেবারে শাস্তি বিধান করা হয়ে গেছিল। কাজে এখানে সাধারণ ক্ষমা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের। আমরা সেটা আমাদের প্রধান উপদেষ্টা সেটা অনুরোধ করেছেন, এবং সেই অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে ক্ষমা করা হয়েছে। আরব আমিরাতে আটক প্রবাসীদের কারামুক্তি এবং নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মান্তুর রহমান, চ্যানেল আই, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় ওষুধ শিল্প কারখানায় শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন ও ভাঙচুর করছে। সেই সাথে কর্মকর্তাদের কারখানায় প্রবেশে বাধা ও জিম্মি করে রাখা হচ্ছে, ফলে কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। ওষুধ কোম্পানির মালিকরা বলেছেন, এভাবে চলতে থাকলে কোম্পানিগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে এবং দেশে ওষুধের সংকট হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশে উদীয়মান শিল্প খাত হিসেবে পরিচিত ঔষধ শিল্প, এ খাতের রয়েছে অপার সম্ভাবনা। দেশের উৎপাদিত ওষুধ বিশ্বের 133টি দেশে রপ্তানি হয়, আসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। সম্ভাবনাময় এ শিল্পে দেখা দিয়েছে নানা অস্থিরতা। ঔষধ শিল্পে যেখানে গত 5 দশকে কোনো শ্রমিক অসন্তোষ দেখা দেয়নি, সেখানে হঠাৎ করে দেখা দিয়েছে ব্যাপক শ্রমিক অসন্তোষ। ঔষধ কোম্পানিগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির সরকারের কাছে ঔষধ কারখানার নিরাপত্তা চেয়ে বলেন, কারখানা বন্ধ হলে দেশে ওষুধের সংকট তৈরি হতে পারে। সবাই শান্তিপূর্ণভাবে আসেন, এই মুহূর্তে প্রোডাকশন চালু রাখেন। এখনো পর্যন্ত স্টকে যা আছে সেটা দিয়ে চলছে, কিন্তু যে কোনো মুহূর্তেই ব্যাপক ওষুধের শর্টেজ শুরু হতে পারে। আমরা এখন বলতে পারেন কার্যত জিম্মি, অসহায়। আমাদের ফ্যাক্টরিগুলো হাজার হাজার কোটি টাকার ফ্যাক্টরি, এগুলো প্রত্যেকটা এখন ভালনারেবল। আমাদের যাওয়ার কোনো জায়গা আমরা পাচ্ছি না। বক্তারা বলেন, ক্রমবর্ধমান ওষুধ শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করার জন্য সুদূর প্রসারী চক্রান্ত করছে একটি অশুভ শক্তি। কোথা থেকে কে কি করে, কিভাবে কাকে উস্কানি দেয়, এগুলি বোঝা খুবই মুশকিল। এবং আমাদের এই সমস্ত কিছু কিছু লোক কোনো একটা গভীর ষড়যন্ত্রের পণ হিসাবে নিজেরা কাজ করছে, এটা তারা নিজেরাও বোঝে না, এবং বুঝলে তারা হয়তো বলতো এটা আমরা কোনোদিন করতাম না। দেশের স্বার্থে কারখানা ঘেরাও, মিছিল, ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করে কারখানা উৎপাদন কার্যক্রম চালু রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস। ধন্যবাদ প্রিয় দর্শক, আদিল আহমেদ খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আই স্পোর্টসে। এবার অন্যান্য প্রসঙ্গ।
জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের সন্তান হওয়ার কারণে গুমের শিকার হয়েছিলেন বলে জানান সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। জাতীয় প্রেস ক্লাবে অনলাইনে যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত বিরোধী লেখালেখি করা তার অপরাধ ছিল। পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তার খুনের বদলা চান উল্লেখ করে আব্দুল্লাহিল আমান আজমি বলেন, বিগত সরকারের আমলে দায়সারাভাবে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে। 8 বছর গুম হয়ে থাকার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, বারবার মনে হতো তারা তাকে ক্রসফায়ারে হত্যা করবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রয়োজনের কথাও বলেন তিনি। যথাযথ পদক্ষেপ নিয়ে এক নতুন সংবিধান তৈরি করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1905 বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত দাবি করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ ও নতজানু দেশে পরিণত করতে এই হত্যাকাণ্ড। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ঘটনার পূর্ণ তদন্ত ও বিচার দাবি করা হয়। হাফিজ উদ্দিন বলেন, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। এ ঘটনায় সে সময়ের সেনাপ্রধান মঈন আহমেদের দুর্বলতা এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের যোগ সাজশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছিল তা আবার প্রকাশ করার দাবি জানান তিনি। একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগ সাজশেই এটি সম্পন্ন হয়েছিল। আজকে এতদিন পর আল্লাহর রহমতে আবার সেই সুযোগ এসেছে। একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সমর্থন নিয়ে, আমাদের সকলের সমর্থন নিয়ে দায়িত্বে আছে। আমরা আশা করব এখন এতদিন যেটি অন্ধকারে রয়েছে সেগুলো আবার আলোর মুখ দেখবে। এবার নিটোল ডাটা আন্তর্জাতিক সংবাদ। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে কারাগার থেকে পালানোর সময় 129 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। দেশটির কেন্দ্রীয় মাকালা কারাগারে হাসপাতাল সহ প্রশাসনিক ভবনগুলোতে আগুন লাগিয়ে বন্দীরা পালানোর চেষ্টা করলে এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকু বলেছেন, ঘটনার পর প্রতিরক্ষা এবং নিরাপত্তা পরিষেবা দপ্তরের সাথে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মাকালা কারাগারে দেশটির সরকারি তথ্য মতে 14 থেকে 15,000 বন্দী রয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে আসছে মঞ্চনাটক এডিটর মহাশয়। দুঃশাসনের বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথের সংগ্রাম ও সাহসিকতা নিয়ে রচিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুম রেজা। বোধন থিয়েটারের পরিবেশনায় মঞ্চনাটকটি 6 সেপ্টেম্বর থেকে আইস্ক্রিনে প্রদর্শন করা হবে। এবার কৃষি সংবাদ। চাঁদপুর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পাটের ঐতিহ্য। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দিন দিন কমছে আবাদ। মাগুরার বাজারে পাট উঠতে শুরু করছে প্রায় 1 মাস আগে থেকেই। চাঁদপুর থেকে মুর্শিদ আলম ও মাগুরা থেকে শামীম খানের তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ অতীতের রিপোর্ট। চাঁদপুরের প্রায় প্রতিটি উপজেলাতেই কম বেশি পাট উৎপাদন হয়ে থাকে। এবার লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষক। গত বছর যেখানে প্রতি মন পাটের দাম ছিল 2,800 থেকে 2,000
300 টাকা, এই বছর তা বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা করে। 1 ঘন্টা ভাত খেতে লাগে 2 বদলা 1200 টাকায় উড়ান লাগে, আবার সুগান লাগে, এবারে বিক্রি। এবার পাটের কোনো ফায়দা নেই তো মানুষের। পাটের তো খালি লস। 1 মণ পাট চাষ করতে লাগে 2000 হইতে 2500, আমরা বেশি 1500-1600। এই পাট খেতে করে তো লাভ নাই। 40-45 খরচ গেছে, পাট হইব তো 15-30 হাজার টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে আবাদ বাড়াতে উন্নত বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক সময়ে যদি বাজার মূল্যটা নিশ্চিত করা যায়, আমরা দেখা যায় যে মৌসুমের প্রথম দিকে পাটের মূল্যটা বেশি থাকে, পরে কিন্তু পাটের মূল্যটা কমে যায়। যদি এই ধারাবাহিকতা রক্ষা করা যায়, কৃষকরা যদি উৎপাদন খরচটা কমিয়ে যদি তারা লাভের আশা করে, তাহলে আমাদের এখানে চাপ রয়েছে পাটের আবাদ। মাগুরা বাজারের প্রায় 1 মাস আগে থেকেই উঠতে শুরু করেছে পাট। কৃষক জানিয়েছেন কমপক্ষে 4000 টাকা মন দরে পাট বিক্রি করতে না পারলে তারা লোকসানে পড়বেন। ব্যবসায়ীরা বলছেন বিদেশে পাট রপ্তানি কমে যাওয়ায় দেশের পাট ক্রয় প্রতিষ্ঠানগুলো এখনো পাট কেনা শুরু করেনি। চাষিরা পাট আমদানি রপ্তানি করতেছে, মানে বুননে তাদের লস হচ্ছে। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী চাষির কাছে পাট কিনে নিয়ে মিলে বেচবো, সঠিক ন্যায্য দাম পাচ্ছি না। আমরা এই যে পাট কিনতেছি অনিশ্চয়তা, আমরা যে পাটটা কিনতেছি কিন্তু বেচবো কোনে কি করবো এর তো কোনো নেই, পাট তো কেউ নেয় না। আমরা বর্তমান যে পাটের বাজার ব্যবস্থা এটা নিয়ে খুব শঙ্কিত, কারণ আমরা পাট কিনে যেখানে বিক্রি করি ভবিষ্যতে টাকা পয়সা পাবো কিনা সন্দেহ আছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে এই বছর জেলার 36,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যেখান থেকে 4,86,000 বেল পাট উৎপাদনের আশা করা হচ্ছে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবার প্রকৃতি সংবাদ। গত 3 বছরে কক্সবাজারে 25টি হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ জানিয়েছে লোকালয়ে চলে আসায় বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া ও মানুষের হামলা সহ বিভিন্ন কারণে মারা গেছে এসব হাতি। তবে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। খাদ্য ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে হাতি রক্ষার তাগিদ পরিবেশবিদের। সরোরাজ মানিকের রিপোর্ট। বন বিভাগের তথ্যমতে 1,76,000 একর সংরক্ষিত ও গভীর বনাঞ্চল রয়েছে কক্সবাজারে, যেখানে অবাধ বিচরণ রয়েছে হাতির পালের। তবে নির্বিচারে বনভূমি ধ্বংস সহ খাদ্যের অভাবে লোকালয়ে হানা দিচ্ছে এসব হাতি। এতে নষ্ট হচ্ছে ফসল ও ঘরবাড়ি। বিভিন্ন সময় মৃত হাতিও পড়ে থাকতে দেখা যায় এসব এলাকায়। আমরা শুনছি নাকি কারেন্টে ধরে হাতিটা মারা গেছে। ওটা খারাপ বন্ধ করে দেওয়া, খারাপ হচ্ছে মতো খারাপ হচ্ছে, আমরা খারাপ বন্ধ করে দিয়ে আমার খারাপ মেসেজ অগরে দিয়ে হয়ে অগরে দেখিতে হাতি মরে গিয়ে দূর অর্ধগলিত অবস্থায় পাই আমাদের সীমানাতে। আমরা সেটা পোস্টমর্টম করি এবং পরিস্থিতি যখন বিশৃঙ্খল পরিস্থিতি ছিল দেশের, পরবর্তীতে এটা বিচারক বসার পরে জিডি করে সেটা প্রপারলি রিপোর্টটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। যে হাতিটা মারা গেছে এই বিষয়ে যে দায়ী ব্যক্তি তার বিরুদ্ধে আমরা মামলা করব, আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করব এবং আইনের আওতায় এনে আদালতে সুপর্দ করবে। মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে হুমকিতে থাকা জীববৈচিত্র্য রক্ষার তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজারে বেশ কয়েকটি হাতির অভয়ারণ্য রয়েছে, এগুলি সংরক্ষণ করা দরকার এবং হাতির সাথে মানুষের যে সংঘাত সেগুলি নিরসনে বন বিভাগ সহ সরকার সংস্থাগুলো কাজ করা দরকার। হাতি রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। আমরা হাতির সচেতনমূলক প্রতিটা আমাদের বিটে, প্রতিটা গ্রাম অঞ্চলে আমরা জনসচেতনমূলক সভা করি এবং তাদের আমরা বোঝানোর চেষ্টা করি যে হাতিকে মারা দণ্ডনীয় অপরাধ। জমি ফসল খেলে এটার ক্ষতিপূরণ সরকার দিচ্ছে এবং ধান খেলে এটার জন্য কমপক্ষে 50,000 টাকা দিচ্ছে। কক্সবাজারের বনাঞ্চলে ছোট বড় 300-ও বেশি হাতি রয়েছে জানিয়েছে বন বিভাগ। এসব হাতি রক্ষায় আইনের কঠোর প্রয়োগের তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজার থেকে সরোয়ার মানিক, চ্যানেল আই। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
চিকিৎসকদের উপর হামলা ঘটনায় দুদিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। বুধবার থেকে সব ধরনের সেবাদান কার্যক্রম পুরোদমে চলবে জানিয়ে চিকিৎসকরা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনগণকে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ঝুলে থাকা স্বাস্থ্য সুরক্ষা আইন কার্যকর ও স্বাস্থ্য পুলিশ গঠনে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থ পাচার, দুর্নীতি, দখল ও ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ আসছে দুর্নীতি দমন কমিশনে। বিকেলে দুর্নীতি দমন কমিশনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুদক সচিব খুরশেদা ইয়াসমিন। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এনা প্রপার্টিজের মালিক রাজশাহী ৪ আসনের সাবেক এমপি প্রকৌশলী এনামুল হক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর ও সাবেক এমপি ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর বাইরে অবৈধ সম্পদ সহ বিভিন্ন অভিযোগে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে ৪ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চলমান অনুসন্ধানে দুর্নীতির বেশ কিছু তথ্য প্রমাণ হাতে পেয়েছে দুদক। প্রায় অভিযোগগুলির নেচার কিন্তু একই টাইপেরই। হ্যাঁ, অবৈধভাবে সম্পদ উপার্জন, তারপর আপনার ক্ষমতার অপব্যবহার, বিদেশে টাকা অর্থ পাচার, এগুলি একেবারে কমন নেচারের অভিযোগ। তো সবগুলি অভিযোগ প্রকাশ অনুসন্ধানের জন্য কিন্তু কার্যক্রম চলছে। বাসের সংখ্যা বাড়িয়ে ঘাটারচর থেকে পাগলা বাজার ২৬ নম্বর রুট সহ সারা দেশে বিআরটিসির দ্বিতল বাস চালুর দাবি জানিয়েছে পাগলা-চুরাইন দোলাইপাড় ঘাটারচর এলাকার ছাত্র জনতা। সকালে মতিঝিলে বিআরটিসির সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এই দাবি জানান তারা। এই রুটে কোনো সরকারি বেসরকারি যানবাহন নেই এবং প্রতিদিন ছাত্র জনতাকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। অবিলম্বে পাগলা-চুরাইন দোলাইপাড় এলাকায় দ্বিতল বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি জানান তারা। একই সাথে কাউন্টারের মাধ্যমে বাসগুলো চালু, শিক্ষার্থীদের হাফ ভাড়া সহ 10 দফা দাবি জানিয়েছেন ছাত্র জনতা। পরে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেন তারা। পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা দেখতে চট্টগ্রামে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নগরীর বিভিন্ন পাহাড় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে কর্মকর্তারা নগরীর আকবর শাহ হারবাতলি এলাকায় পাহাড় কাটার সাথে যুক্ত 2 জনকে আটক করে জরিমানাও করেন। পরে কর্মকর্তারা শাপলা আবাসিক এলাকার বাসিন্দাদের পাহাড় কাটার তথ্য সরকারকে জানানোর অনুরোধ জানান। এই সময় ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা খানম, যুগ্ম সচিব রেজাউল করিম ও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রথা 2018 বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সেই সাথে প্রকল্পে কর্মরত সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠানে বয়স শিথিল করে জাতীয়করণেরও দাবি জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিস। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মরত আউটসোর্সিং কর্মচারীকে বহাল রেখে চাকরি স্থায়ীকরণের দাবি জানান বক্তারা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাই সংবাদে। বাংলাদেশের সংবিধান এখন কোন অবস্থায় আছে তা জানতে চায় এবি পার্টি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক সংকট ও কাঠামো বিষয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনের নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারের শপথ ও সংবিধানের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার সানিয়া আব্দুল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সংবিধান সচল রয়েছে না রহিত করা হয়েছে তা সরকারকে সুস্পষ্ট করতে হবে। দেশের স্বাস্থ্যসেবা খাতে ব্যবস্থাপনার উন্নয়নে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় আইন করার কথা বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ AHRBর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এই আইনে কিছু বিষয়ে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তারা। চিকিৎসকদের কর্মক্ষেত্রে ভালো পরিবেশ ও সুরক্ষার পাশাপাশি রোগীদের সেবা পাওয়ার নিশ্চয়তা, ভুল চিকিৎসা হলে তার প্রতিকার এবং রোগীদের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর উপর গুরুত্ব দেন আলোচকরা। মত বিনিময়ে স্বাস্থ্যসেবা খাতে নিয়োজিত জনবলের উন্নয়ন, পদোন্নতি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও AHRB'র আহ্বায়ক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। ভোলা চরফেশনে কেন্দ্র ঘোষিত বিএনপির সন্ত্রাস বিরোধী গণমিছিল হয়েছে। বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে মিছিলটি। উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন ও অন্যরা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গোটা বাংলাদেশকে সংকটে ফেলে দিয়েছিল। তারা এই অবস্থা থেকে উত্তরণের আশ্বাস দিয়ে সব নেতাকর্মীকে একসাথে কাজ করার আহ্বান জানান। এবার খেলার খবর।